আমি মেহেদি জামান সুফল, আমার বগুড়া থেকে আমি মূলত মিরপুরে থাকি। আমার সঙ্গে রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেখানে আসার আগে সবচেয়ে ভালো হয় মনে হয় প্রথম যে ক্লাস 6-এ থাকতে যেটা ঘটেছে সেটা যদি আমি একটু শুরু করি। অবশ্যই। হ্যাঁ, তো শুধুমাত্র ক্লাস 6 এবং 7 আমি মাদ্রাসায় পড়েছি 2টা বছর। আচ্ছা। তো প্রাইমারি থেকে মাদ্রাসায় গিয়ে আরবি ধরতে আমার সমস্যা হচ্ছিল, এই কারণে আমি আরবি প্রাইভেট এক্সট্রা নিয়েছিলাম। সেটা ছিল আমার আসরের নামাজের পর। তো মাদ্রাসার থেকে প্রায় 1 কিলো দূরে হুজুরের কাছে আমি পড়তে যেতাম। সেখান থেকে একদিন আসতে একটু দেরি হয়ে যায় মাগরিবের নামাজের পরপর। তো মাগরিবের নামাজটা আমি বাইরেই পড়ে আসি। আচ্ছা। বাইরে পড়ে আমি জাস্ট মাদ্রাসায় ঢুকি। গেট থেকে প্রায় 300 গজ দূরে আমাদের হোস্টেল। এর আগে মসজিদ আছে, কিছু আমের গাছ আছে বড় বড় পুরানা। আচ্ছা। যখন ঢুকলাম তখন কেউ নাই, মাগরিবের নামাজ পড়ে যায় হলে চলে গেছে, হোস্টেলে চলে গেছে। তো আমি দেখলাম যে কিছু লোক ওখানে দাঁড়ায় আছে আম গাছের কাছে, একটা খাটিয়া রাখা। আমি বুঝতে পারলাম যে হয়তো মাঝে মধ্যে আসে, জানাজা করতে আসে, এখানে হয়তো জানাজা হবে। তো এটা দেখে আমি কাছাকাছি গেলাম, কিন্তু আমি ওখানকার কাউকে চিনতে পারলাম না। এটা হবে যে আমাদের মাদ্রাসার স্যারেরা থাকবে, আমাদের হলের ছাত্ররা থাকবে, তাদেরকে কাউকে আমি দেখলাম না আর কি। তো এই জন্য আমি বেশি কথা বললাম না। আর ওখান থেকে আমি জাস্ট একটু লাস্ট দেখে আমার ভয়ও লাগে, হোস্টেলে চলে গেলাম। যাওয়ার পর জিজ্ঞেস করলাম একজন বড় ভাইকে যে কে মারা গেছে জানেন কি? তো উনি বললো না, কেউ তো মারা যায় নাই, তুমি মনে ভুল দেখছো। না, আমি ভুল দেখিনি। বলে চলো দেখে আসি। তা আসলাম, এসে তখন আর কিচ্ছু নাই। আমি কাউকে বললাম। যখন রাতে ঘুমাইছি, ঘুমানোর পরে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠছি, তো ব্যালকনি থেকে ওই গাছটা সোজা দেখা যায় যেখানে লাশটা রাখা ছিল। আমি তখন উঠে দেখি ওখানে লোকগুলো আছে, ওখানে ওরা দাঁড়ায় আছে, দূর থেকে আমি দেখতেছি। আচ্ছা। আমার কেন যেন মনে হলো আমি ব্যালকনিতে ওদিকে তাকানো মাত্র ওরা আমার দিকে তাকাইছে সবাই। এটা মনে হতো আমার খুব ভয় পেয়ে গেছে। আমি তখন দ্রুত বাথরুমে গেছি, কোন রকমের বাথরুমটা সেটা। আবার যখন আসি তখন দেখি ওরা খুব কাছে চলে আসছে, মাঠের মাঝামাঝি চলে আসছে। আমার দিকে অত দূরে ওরা, কিন্তু মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে তারা, সবাই আমার দিকে রাগ হয়ে তাকায় আছে। এটা দেখে আমি কোন রকমের দরজা দিয়ে ঘরে ঢুকে আমি একাজে শোবো সে সাহস পাইনি, সবাইকে ডাকায় তুলছি যে এই অবস্থা। কিন্তু এটা কয়টার সময়? এটা হবে আপনার 11:30 12টা। ওখানে 10টার মধ্যে সবাই শুয়ে পড়ে আর কি। কেউ বিশ্বাস করতে চায় না যে এটা কিভাবে হয়, এরকম তো হওয়ার কথা না। কেউ 2 বছর কেউ 4 বছর হলো আসছে, সব ঘটনা তো সবাই জানবে না। তাই পরদিন আমার হোস্টেল সুপারকে বললাম, স্যার এই ঘটনা, ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু না, তুমি এক কাজ করো, তোমাকে কিছু দোয়া করে দিই, তুমি থাকো, দেখি পরবর্তীতে কিছু হলে আমাকে জানাবে। কয়েকদিন কিচ্ছু আর হয় নাই। তো একদিন হয়েছে কি, আব্বা গেছে আমাকে দেখতে, আমাকে 2 প্যাকেট বিস্কিট কিনে দিয়ে চলে গেছে। আচ্ছা। তো এই বিস্কিট আমি রেখে যে পরে খাবো, সবাই মিলে খাবো রেখে আমি ঘুমাইছি। দুপুরে ঘুমাইছি, সকালে দিয়ে গেছে আব্বা। ঘুম থেকে উঠে আমি বিকালে হাত মুখ ধুয়ে এসে বিস্কুট খুঁজতেছি, বিস্কুট নাই। আমি চিন্তা করছি কেউ মজা করছে, লুকিয়ে রাখছে। আমি বললাম দেখো সবাই তো একসঙ্গেই খাবো, লুকিয়ে রাখার দরকার কি, বের করে দাও সবাই খাই। যারা ছিল ছাত্ররা বলতেছে না তুমি তো খাইছো। আমি খাইছি মানে? তুমি তো ঘুমালে আবার 1 ঘন্টা পর উঠে তুমি ওই জামের গাছের নিচে গিয়ে বিস্কুট গুলো খেয়ে আসছো একা একা। 5 মিনিট লাগছে তোমার খাইতে 2 প্যাকেট বিস্কুট, তুমি খেয়ে চলে আসছো। না, এটা বিশ্বাস হয় না। তো ঠিক আছে, স্যার দেখছে, স্যারকে বলো। আমি স্যারের কাছে গেলাম, স্যার আমাকে দেখে আমি বলার আগে সেই বলতেছে কিরে পেটুক, হয়তো খাইলে। তুমি স্যার আমি এটাই বলতেছি, আমি কখন খাইলাম। স্যার বুঝতে পারছে জিনিসটা যে কিছু একটা। তুমি শুধু বলতেছে ঠিক আছে তুমি কিছু কাউকে বলো না, যারা যারা জানে তাদেরকেই। পরে রাতে উনি আসলো, এসে বলতেছে এই তোমরা যারা দেখছো শুনছো কাউকে বলো না, এর মধ্যে কিছু আছে কিনা আমি দেখার চেষ্টা করতেছি। প্রায় মাসখানিক পরে হুজুর আমাকে বলছিল তুমি একা একা রাতের বেলা একা বের হবা না, নামাজ পড়ে আসার সময় মসজিদ থেকে কারো সঙ্গে আসবা। তো ওই দিন হয়েছে কি আমার খুব ক্ষুধা লাগছে, আমাদের ঈশান নামাজ পড়েই ওই ডাইনিং এ যাইতাম খাইতে। তো এসে আমি প্লেট নিয়ে ডাইনিং এ যাবো, খরচটা করে বের হয়ে আসছে। বের হয়ে এসে তারপরে আমার আসতেছে আর মনে নেই আমার কিছু। কারণ জ্ঞান ফিরলো, মানে দেখি সবাই আমাকে ঘিরে আছে। আমার চাচা সেখানে, আমার চাচার বাসা ওখান থেকে একটু দূরে ছিল, সুলতানগঞ্জ পাড়া বগুড়া। ওনাকে আমি দেখলাম। পরে শুনলাম যে এরকম আমি নাকি গাছের কাছে আসতেই, বড় আম গাছ, আমি কিন্তু গাছে ওঠাতে অতটা পাকা না, তো আমি নাকি ওই গাছ বেয়ে আমি উঠে গেছি দ্রুত, খুব দ্রুত। এটা দেখে একটা বড় ভাই গাছে উঠতে পারে, উনি দেখে আমাকে নামাইছে। উনি বলছে আমাকে ধরা মাত্র আমার সেন্স নেই, গাছে ওঠাটাই আমার মনে নেই। তখন থেকে আমি অ্যাট্রাক্টেড। এটা জানার পরে চাচা একটু হুজুরের কাছ থেকে আমাকে তাবিজ নিয়ে দিল যে তাবিজ করে থাকো, কিছু আর হবে না। কে আব্বা আবার তাবিজ পছন্দ করে না, বলে না তাবিজ পড়ো না, তুমি দোয়া কালাম পড়ো, এতেই আনাফ, তাবিজ পড়ো না, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না, তুমি হাই স্কুলে ভর্তি হও। আবার তারপর থেকে আল্লাহর রহমতে তাবিজটা খুলে ফেলি, কিচ্ছু হয়নি। 2012 সাল পর্যন্ত ভালো ছিল। 2012 সালে আবারও খালার বাড়িতে, এই তকুদের বাড়ি, ওখানে শুরু হয় আবার নতুন ঘটনা। 2012-তে মাঝে দীর্ঘ সময় একটা কোন ধরনের কোনো ঝামেলা নেই। তো 2012 সালে যেটা ঘটে সেটাতে আমি আসি এখন। অবশ্যই এটা বগুড়াতেই, বাট আমার মাদ্রাসায় না, এটা আমার আমাদের বাড়িতে। মানে এই যে তপু ভাই যে আছেন তপুদের বাড়িতে, আমার বড় ভাইয়ার বিয়ের সময়কার ঘটনা। বাড়িতে অনেক লোক, ন্যাচারালি অন্য বাড়িতে থাকতে হয় বিয়ের সময়, একটু মানুষজন বেশি থাকে। সেহেতু আমরা ভাবলাম আমরা 3 জন আছি,
আমি ও আর ওই আমার ফুফাতো ভাইয়ের ছেলে আরেফিন, আমরা বাজার থেকে প্ল্যান করছিলাম যে আমরা ওই বাড়িতে গিয়ে থাকবো, আমার বাড়িতে জায়গা হবে না। সেই তো আমরা প্ল্যান করলাম, জুয়েলকে বললাম তুই বাড়ি থেকে খেয়ে আয়, আমরাও খাওয়া দাওয়া করে আসছি। তো ও আবার ঝটপট, তা আমাদের অনেক দেরি, আমরা বাড়ির চাবিটা ওকে দিলাম, ও নিয়ে বাড়ির ভিতর যে বসেছে। আমরা খাওয়া দাওয়া সেরে গিয়ে দেখি ও অন্ধকারে এই বারান্দায় এই দেয়ালের সাথে হেলানো দিয়ে এরকম বসে। কি বন্ধু জুয়েল, টোটালে 4 জন আমরা ওখানে বসে খাওয়ার পরে আড্ডা দিচ্ছি, ভেরিকেন পাশে জ্বালানো, আর আমরা বসে আমি গান গাচ্ছি এবং মোবাইলে গান ছাড়া আমি ওর সাথে সাথে আমি জোরে জোরে চিল্লাই গান গাচ্ছি ওখানে। তা কিছুক্ষণ পর তবু ভাই আপনি গান গাইতেছিলেন, তারপর কি হলো? বাঁশের পাতা টিনের চালের মধ্যে ফালাই দিলাম, শাক করে এসে মাটিতে পড়ে, অথচ ওই বাড়িটার উপরে কোনো গাছ নেই। কি পাতা এসে পড়ছে? বাঁশের পাতা। মানে আমরা গায়ে লাগালাম না। তারপরে কি হলো, ছোট একটা ইটের টুকরা, কেন জানি মনে হলো যে বাড়ির ভিতরে ওই পাশের দেয়ালের ওই পাশ থেকে কেউ আলতো করে ছুঁয়ে দিছে, যেটা আমাদের পাশে আসে পড়ছে। আমি সাথে সাথে যাই ওটা হাতে নিছি। ওটা মারতে হলে কিন্তু ওয়ালের মধ্যে আসছে, ওয়াল দিয়ে ঘেরা বাড়ি। হ্যাঁ, বাড়িতে ঢুকতে হলে 2টা গেট পার। যখন ওই টুকরোটা ছুঁড়িয়ে দিচ্ছে আমি সাথে সাথে দিয়ে নিছি হাতে, যদি ওটাতে পানি ভরা, জাস্ট কাদার ভিতর থেকে উঠে মারা। তখন আমি জাস্ট করছি যে আমাদের কোনো বন্ধু হবে ঢুকে ফাজলামো করতে। তখন ওটা নিয়ে আমরা বসে আমি আবারও গান শুরু করেছি। তা এখন আরেফিন বলতেছে এই তুই সাউন্ডটা একটু কমাই দে, কোনো কিছু হইলে ও আগে থেকেই বুঝতে পারে, ওদের বাড়ি তো, সাউন্ডটা কমাই দিয়ে এখন চুপ করে বসে। তা ওদের মেইন গেট দিয়ে বার হওয়ার একটা দরজা আছে, দরজাটা খোলা ছিল, দরজার ওই সাইডে এমন জোরে একটা হাত দিয়ে বাড়ি দিছে, পুরো বাড়ি কেঁপে উঠছে। তখন আমরা রাগ হয়ে গেলাম, এইরকম ফাজলামি করতেছে কি। তখন আমরা করলাম কি, ও আর আমি এক পাশ দিয়ে গেছি, সুফল আর জুয়েল আর আরেফিন ওরা আর এক পাশ দিয়ে গেছে। আমাদের হাতে মোবাইলের লাইট, ওরা হেরিকেন নিছে। বাড়িটাতে আবার অনেক গাছ আছে, আমরা পুরা বাড়িতে কুইজে 2-4 জনই আমরা এক জায়গায় হলাম। এমনকি গাছের উপরে কেউ উঠছে কিনা এটা দেখার জন্য গাছগুলো অনেক গাছ ঝোঁকাইছি, যে গাছে কেউ থাকতে পারে না। তখন আরেফিন বললো বুঝতে পারছি চল আর দেখা লাগবে না। তখন এসে আমরা আবারও বসলাম ওখানে। তখন বারান্দার ওই কর্নারের দিকে কি জানি একটা মাটি টুকটুক করে এরকম করে পড়ে। তো তখন আমরা মনে করলাম না, থাকা ঠিক হচ্ছে না, অতএব চল আমরা যা শুয়ে পড়ি। কেউ যেন হালকা ভাবে আমাদেরকে ডাকতেছিল, এরকম একটা মনে হচ্ছিল। হ্যাঁ, তখনই আরেফিন বলছিল যে তুই গানের ভলিউমটা মোবাইলের কমা, কেউ ডাকতেছে নাকি একটু শুনি। আমরা ঠিক করলাম, জুয়েলকে বললাম তুই আমাদের সাথে থাক, যেহেতু আসছিস। ও বললো না, আমার বাড়িতে কেউ নাই, আমার থাকা যাবে না। ও ভয় করেই বলছে কিনা হয়তো বলতেই পারে যে এখানে থাকলে সমস্যা, তো ওকে আমরা সাবধানেই বাড়ির বাইরে বের করে দিলাম। ঠিক ও যখন চলে যায় তখন আমরা ওখানে আমরা ফিরবো এখন ঘরের ভিতর, বড় একটা ঢিল আমাদের পিছনে পড়লো। আমরা তো পুরা হয়ে গেছি, শকড হয়ে গেছি। ঢিলটা দেখে দেখি ঢিলটা নাই, আসলে ভারী কিছু একটা পড়ছে, ভারী একদম ইটের মতো কিছু একটা পড়লো আমাদের পিছনে। আমাদের ঝটপট করে হেরিকেনটা জ্বালাই দিয়ে আমরা ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। তো আমরা যথারীতি ভিতরে গিয়ে জিনের জন্য যেগুলো শুনি, প্রোটেকশন, লোহা, তারপরে হেরিকেন ছিল আমাদের, আমরা কয়েল ছিল, কয়েলও জ্বালাই দিলাম। মানে লোহা, আগুন এগুলো এইগুলো আমরা বালিশের নিচে লোহা রাখলাম। ও হলো একটা খাটের, ও হলো পাশে, আরেফিন মাঝখানে, আমি একদম জানালার ধারে শুয়েছি। বাইরে প্রচন্ড কুকুরের চিল্লানি হচ্ছে, মানে 2-3 বাড়ির কুকুর এক জায়গায় হয়ে চিল্লান শুরু করে দিছে এরকম। আমি আরেফিনকে বলতেছি, আরেফিন কিছু বুঝতে পারতিস? সেটা আমি সুফলকে বলি নাই, আমি আরেফিনের কানে বলতেছে, আরেফিন কিছু বুঝতে পারতিস? আরেফিন হচ্ছে হ্যাঁ। আর আমরা একটা জানলা খোলা আছে, আমরা জানলা দিয়ে বাহিরে তাকায় আছি আর সজাগ হয়ে আছি আমরা। তারপরে হঠাৎ করে সুফল চিল্লানি দিয়ে উঠছে। সুফল চিল্লানি দিছে? হ্যাঁ, ও জাস্ট সুফল ভাই কেন চিৎকার দিলেন? 3 জনই শুয়ে আছি, হঠাৎ করে আমি কিন্তু একদম পাশে, আমার হাতে কেউ একজন আঁচড়ে দিল, আমি চমকে উঠছি। আপনি শুয়ে আছেন? তখন 3 জন শুয়ে আছি পাশাপাশি। পরে আমি তো চমকে উঠছি, আমাকে আঁচড় দিলে, তোরা কেউ দিছিস নাকি? ওরা ভয় পাচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না, আমি যেন ভয় না পাই, আমি একটু ভয় বেশি পাই। তো ঠিক আছে, কেউ হয়তো দেয় নাই, তুই হয়তো এমনি করছিস, ওরা আর নজর দেয়। একটু পরে আবার শুয়েছি, 2-3 মিনিট পর হয়তো রাত হয়ে শুয়েছি, আর পিঠে লম্বা করে একটা টান দিয়ে আঁচড় দেওয়ার মতো, তখনই আমি আবার লাভ দিয়ে উঠে গায়ে, মানে উঠানো ভয় পেয়ে গেছি, আমি গায়ে করে উঠে গেছি যে আমার ধর কি হলো, কি মারতেছে, পিছনে তো কেউ নাই। তো তখন উঠে লাইট দিয়ে দেখলো, হ্যাঁ লম্বা করে আঁচড়ের দাগ। তবু ভাই তখন সুফল ভাইয়ের পিঠে লাইট মেরে দেখলেন যে দাগ? আমরা দুজনেই দেখলাম, হ্যাঁ সত্যি তো তোর এখানে আঁচড় দিছে। তখন আমি আর আরেফিন
আরেফিনে বললো না এখানে আর থাকা সম্ভব না। তখন আমরা হেরিকেন নিয়ে 2টা টর্চও জ্বালায় নিয়ে দরজা ওইভাবে খোলা রাখে তাড়াহুড়ো করে বের হচ্ছে। যখন বড় গেট দিয়ে বের হয়ে রোডে গেছি তখন আর একটা ঢিলাম, তাড়াহুড়ো করে গেটের শুধু লকটা লাগাই দিয়ে আরেফিনের চাচা আমার ফুফাতো ভাই, তো ওনার বাড়িতে গিয়ে থাকবো, ওনার বাড়িতে একটা ঘর খালি আছে। আমরা প্ল্যান করলাম যে ওখানে যে বলিস না যেন এরকম যে আমরা এরকম হয়েছে, এই জন্য আমরা এখানে এসে শুইলাম। ভাইয়ের ঘরেতে গিয়ে ঘর খুলে দিল, আমরা গিয়ে শুইলাম। আবার ওকে তখন নিলাম আমরা একদম বিছানার মাঝখানে, আমাদের দুজনের মাঝখানে নিয়ে যথারীতি শোয়ার 5-7 মিনিট হয় না মিউজিকে আমি গান শুনতেছি আর আমি ঠাট্টা করেই বলতেছি যে এখন তো এই বাড়িতে চলে আসছি, এখানে তার কোনো প্রবলেম নাই। এই কথা বলা আর একটা চরের সাউন্ড কোথায় ওর কাছে আমি ফিল করছি আমাকে মারছে, শব্দ পাইছে, যেটা শব্দ একটু সুফল ভাইয়ের কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে ও তো গান শুনতেছে, যখন মোবাইলের লাইটটা অফ হয়ে গেছে জাস্ট সঙ্গে সঙ্গে আমার গালে একটা চর। আমি তো চিৎকার করে উঠছি, এরা শব্দ পেয়ে ওরাও বুঝতে পারছে কিছু একটা হয়েছে, এরাও চিৎকার করে উঠছে। আমাদের ওই ভাইয়ের নাম ধরে ডাকতেছে, মিল্টন ভাই আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। মানে যার বাড়িতে আপনারা থাকতে গিয়েছেন। মিল্টন ভাই উঠে এসে বললো যে কি রে কি হয়েছে। আমরা বললাম এই ঘটনা, ওই বাড়িতে ছিলাম, এটা হলো, তো উঠে আপনার বাড়িতে যখন আসলাম তখন এই কাহিনী হল। তারপরে উনি বলতেছে যে তোরা কি নাপাক অবস্থায় ঢুকছিল ওই বাড়িতে? না আমি তো ঠিক আছি। তা সুফল বলতেছে ওই কারণ সেই সময় সুফল যে কোনো কারণে 2 দিনও গোসল করতে পারে নাই। এইটা বললাম করছে হ্যাঁ এটাই মেইন কাজ দিছে, ও গোসল করে ঢোকো নাই, ওর ওই জন্য ওর উপর এইটা হয়েছে। কিন্তু সেই বাড়িটাই কেন, ওই বাড়িটাতে কি কোনো কিছু ঘটনা আছে? অ্যাকচুয়ালি বাড়িটা যেখানে করা হয়েছে ওখানে কবর ছিল, এবং কবর না শুধু এলাকার গরু টরু এইগুলো মারা গেলে ওইখানে যা পুঁতে রাখতো। এবং যখন ওই বাড়িটার ল্যাট্রিনের জন্য হাউস করা হয় তখন আমার চোখের সামনে দেখে মানুষের হাড় গোড় বের হয়ে আসলো। পরে আর ওই হাউসটাতে আর ওই ইয়েটা করলো না, পরে ওইটা ভরাই ফেলে দিয়ে। গ্রামের সবাই বলে যেহেতু কবর করে বাড়ি করা হয়েছে সেহেতু এইসব থাকতেই পারে। আপনি যে চড় খেলেন এটা কি মানে মানুষের হাতের মতো কিছু? আমার গালে দাগ হয়ে গেছিল। সেটা কি মানুষের হাতের মতো মনে হচ্ছে? ছাপ না, লাল আঘাতের চিহ্ন ছিল। তারপরেও ওইখানে আরেকটা ঘটনা হয়েছিল। ওইটার পরে ওকে বললো যে তুই ওজু করে আয়, তারপরে ওকে ওজু করে নিয়ে আসা হলো। নিয়ে এসে ওই মিল্টন ভাইয়ের কাছে একটা তাবিজ ছিল, ওটা ওর গায়ে বাঁধা দিয়ে বললো যে সমস্যা নাই, আমার বাড়িতে আসু, দেখি কি আসে এখন। এরকম করে আমাদের আশ্বস্ত করে উনি চলে গেল ওর তাবিজটা হাতে বাঁধাই দিয়ে। শোয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে যেটা বলে বোবা ধরার মতো আর কি, ঘুমের মধ্যে লড়তে পারে না, আমার জীবনে কখনো হয় নাই। ওই দিন হঠাৎ এইরকম একটা হয়েছে, আমি চিল্লাচ্ছি আর মিল্টন ভাইকে ডাকতেছি, মনে হচ্ছে আমার জান বের হয়ে যাবে। ওই সময় আমি খেয়াল করতেছি আমার পিছনে কোন মহিলা দাঁড়ায় আছে। ওই রাতেই ওই ঘরে। আচ্ছা, সে ডাকতেছে যে এইরকম করে যে আরেফিন ভাই চলেন বাইরে যাই, এরকম করতেছে। এরকম একটা আওয়াজ আমি আপনাদের সঙ্গে যে আরেকজন ছিল হ্যাঁ ওনাকে ডাকছে, সেটা শুধুমাত্র আপনি শুনতে পাচ্ছি এবং আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে আমার ভাঙে গেছে, মানে আমার মনে হলো আমি 1-1.5 ঘন্টা ধরে এরকম অবস্থায় আছি। তো মনে হয় ওটা 2-3 সেকেন্ড ছিল আমার এরকম। তারপরে এই ঘটনাটা আর আমি ওদেরকে এটা বললাম না। এটা হওয়ার পরে আবার 2 বছর 2014 পর্যন্ত কিছু হয় নাই, মানে একদম সব স্বাভাবিক বলতে আমরা ওই বাড়িতে খুব একটা যাই নাই। আমি তো তারপরে ওদের নিয়ে আর ওই বাড়িতে মানে সুফলকে নিয়ে মেনলি ওই বাড়িতে ঢোকা হয় নাই। সেই বাড়িটা কোথায় ছিল যেন? বাড়িটা আমাদের গ্রামেই, আমার বাড়ির পাশে একদম। এবং কোন গ্রাম সেটা আপনার? আমার গ্রামের নাম হলো কুকি কালিদাস, শিবগঞ্জ থানা। ওখানে ছিল এই ঘটনা। তো এরপরে আমিও ঢাকায় চলে আসি, খুব একটা যাওয়া হয় না ওইদিকে, তো ঈদে গেছি। তো 2014 সালের ঈদে আমি যখন গেলাম বগুড়ায়, এদের ওখানে গেলাম, তখন সবাই বলতেছে আমাদের বন্ধুরা যে মানে ওই ঘটনার পর থেকে আর মোটামুটি একটা গ্যাপ ছিল, ওই 2 বছরের একটা গ্যাপ, 2 বছরের গ্যাপ। হ্যাঁ, তারপরে সুফল ভাই ঢাকায় চলে আসলেন। সুফল ঢাকায়, আমিও ঢাকাতে, দুজনেই ঢাকায় চলে আসলেন। এইভাবে কোনো মিলিত আর হওয়ার ওয়ে নাই, কোনো ওকেশন ছাড়া বন্ধুদের সাথে। প্রত্যেক ঈদুল ফিতরে যে যেখানে থাকবে ঈদের দিন আমরা পিকনিকের আয়োজন করি, সেই অনুযায়ী এই ঈদেও আমরা পিকনিকের আয়োজনটা করি। মোটামুটি রাত 3টা পর্যন্ত আমরা অনেক মজা টজা করি। পরে এখন সবার শরীর হাঁপিয়ে টেপে গেছে, সবাই ঘেমে টেমে গেছে, সবাই বলতেছে চল গোসল টোসল দিয়ে যে যার বাড়িতে চলে যাই। তো আমরা ওই রাতে, গত ঈদুল ফিতরের রাতে, রাজু নামের একজন বলল যে ওই বাড়িতে আজকে ঢুকবো, দেখি তো কি হয়, কে আসে এই বাড়িতে, আমরা সেটাই দেখবো। কিছু গরুর গোস্ত বেঁচে গেছে, ওগুলো নিয়েই ঢুকবো, দেখি কে আসে। সবাই সায় দিল, আমরা 6 জন ছিলাম টোটালে, আর বাকি 2 জন বাইরে চলে গেছে। তো আমরা করলাম কি, ওই পাতিলে কিছু গোস্ত ছিল, এগুলো নিয়ে গোসলের পরে ওই বাড়িতে আমরা ঢুকলাম। এই বাড়িতে ঢোকা মাত্র একটা ঢিল পড়ছে চালের উপর। রাত 3:30 বাজে মেবি। ঢিল পড়ার পর তো আমরা বুঝতে পারলাম যে শুরু হয়ে গেছে অলরেডি।
আমরা ভয় পাইলাম না। রাজু বলতেছে যে না, ভয় পাওয়ার দরকার নেই, দেখি কতক্ষণ টিকতে পারি আমরা এখানে। তো আমরা গোস্ত নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে সবাই বাথরুম, কিন্তু মবিন নামে একজন আছে, মবিন করছে কি বাইরে দাঁড়ায় ও আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি যে একটু ভয় পাই, আমাকে বলতেছে সুফল এই যে চুলার মধ্যে রান্না করে কে দেখো তো। আমি বলে ভয় পাই না, আমি ভয় দেখাও না। এই কথা বলতে বলতে একটা কয়লা এসে প্রায় ওর গায়ে লাগছে, গা ঘেসে চলে আসছে, একটু হলে লাগতো। চুলার দিক থেকে ওখান থেকে হিল মারছে কেউ, কয়লাটা ছুঁড়ে মারছে ওর দিকে। তো তারপরে করলাম কি, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এই গোসল করার মগ আছে না, প্লাস্টিকের মগ, এটা ছুঁড়ে মারছে আমাদের দিকে। ওখান থেকে ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে ছুঁড়ে মেরেছে আমাদের। পরে আমরা বুঝতে পারলাম। তো এটার পরে আমরা চিন্তা করলাম বাইরে আর থাকা ঠিক হচ্ছে না, থাকবো কিন্তু ঘরে থাকবো। ঘরে যাচ্ছি, এখনো যাই নাই, সবাই ঢুকছে, অর্ধেক ঢুকছে, বাকি অর্ধেক আমরা এখনো বাইরে আছি, যাচ্ছি। স্যান্ডেল রাখা ছিল, মোটা স্যান্ডেল, একজোড়া স্যান্ডেল ছিল বারান্দাতে স্যান্ডেল রাখা ছিল। ওখান থেকে একটা স্যান্ডেল আমাদের দেখি অনেক জোরে ছুঁড়ে মারছে স্যান্ডেলটা। ছুঁড়ে মারার পর ওখানে বারান্দার চালে প্রথমে লাগছে, তারপরে মাটিতে এসে সপাটে একটা শব্দ হয়েছে, মানে সবাই চমকে উঠছে, আমরা এটা কি হলো, দেখি স্যান্ডেল পড়ছে। তো আমরা সবাই ঘরের মধ্যে ঢুকলাম। তখন আমি লক্ষ্য করলাম সুফল ভয়ে একদম পুরা হয়ে গেছে। সুফল ভাই কি হয়েছে, এত ভয় পেয়ে গেছেন যে? ওখানে ভয়টা পাওয়ার প্রথম কারণ ছিল আমি ওসব এমনিতেই ভয় পাই, তার মধ্যে এগুলো ঘটতেছে, আরো ভয় পেয়ে গেছি। যেহেতু ওর অতীত অভিজ্ঞতা আছে এই বাড়িতে, আরো ভয় পেয়ে গেছি। তখন সবাই ডিসিশন নিলাম যে আমরা বের হয়ে এলাম। তো আমরা বের হয়ে যাচ্ছি, সেম কেস 2 বছর আগের মতো ঢিল করছে আমাদের পিছনে। আমরা বের হয়ে গেছি, গেটে তালা লাগানোর মতো সাহস করা হয়নি, শুধু বের হয়েছি বাড়ি থেকে। ফেরদৌস ভাই, ওই যে মিল্টন ভাই আছে তার ভাই, ওনার মায়ের ঘরটা পুরো খালি ছিল। ফেরদৌস ভাই তখন করলো কি, ঘরটা খুলে দিল। উনিও বললো তোরা কেন আসলি। তো আমরা ওনার কাছে লুকালাম না, ওখানে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আসলাম। ঘরে ঢুকে টিনে একটু করে শব্দ হচ্ছে, শুয়ে পড়ছে, হারকিনটা একটু টিপ দিয়ে শুয়ে পড়ছে। টিনে যেমন টিপ দিলে শব্দ হয়, তখন তবু বলতেছে যে এই মনে হয় কিছু একটা হতে পারে। এর আগেও এরকমই হয়েছে, প্রত্যেকবারই যে ঘটনাগুলো ঘটে ওগুলোই প্রথমে ঘটে। টিন ওই রকম শব্দ হবে, আমি বলছি মানে ওইটা একটা সিম্পটম। আমি বলছি আলামত শুরু হয়ে গেল মনে হয়। এটা বলতে বলতে আমার বুকের মধ্যে একটা ধাম করে মারছে। আপনার বুক? আমার বুকের মধ্যে, হ্যাঁ, আমার দৃশ্য থেকে। আমি যখন মারছে, আমি তখন উঠে যাবো, এখন আমি উঠে দাঁড়ায় কিছু বলবো, এটা বলার আগে আমাকে কে যেন ঘাড় ধরে একদম বিছানার সঙ্গে শেষে ধরে রাখছে, বালিশের মধ্যে। ওরা সবাই দেখতেছে, পরে ওরা এসে আমাকে উঠাইছে, এরা এসে। আমি আমার বন্ধুকে বললাম, এই তোরা তো অনেক সময় সুবলের সাথে অনেক ঠাট্টাই করিস, তোরা কেউ মারছিস না কেন? না, আমার প্রশ্নই আসে না আমার। ফেরদৌস ভাই বলতেছে যে এক কাজ কর, হইতে পারে এমন তোদের মধ্যে কেউ নাপাক থাকতে পারে, তোরা সবাই গোসল কর, অথবা ওকে করা, অন্তত গোসলটা করাই এনে তারপর দেখা যাক কি হয়। তো এরপরে কিছু, এবারও কি আপনি গোসল করা ছিলেন না? ও গোসল করে না, এটা আমার করা উচিত ছিল। আমি আলতো করে ওর হাতটা ধরে ওকে বলতেছি চল। আমাকেও একটু লাগছে যে ওদেরকে বলতেছি যে তোরা সবাই আমার পিছনায়, পুকুর যে বাথরুমটা আছে ওখানে যাব না, আমরা মিল্টন ভাইয়ের বাড়ি গোসল করানোর জন্য নিয়ে যাই। সুফলকে আমি তখন বললাম যে ওকে গোসল করাতে হবে, এছাড়া উপায় নাই। তখন আমার আম্মা আমার বাড়ি থেকে উঠে আসছে চিল্লাচিল্লিতে। ওকে এখন যেই দরজার বাহিরে বের করছি, ও ওই বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমি 2 হাত ধরে এরকম, মানে ওই বাড়ির দিকে, ওই বাড়ির দিকে, যে বাড়িতে যে কবরস্থানের উপর যে বাড়িটা বানানো বের হয়ে আসছে। ওকে, নাই, ও অস্বাভাবিক, ওর মধ্যে ওই নাই, আমি আটকাইতে পারতাম না। এই কাজগুলাকে তখন সুফল ভাইয়ের মনে আছে? আপনি যে বাড়িতে গোসল করতে গেছি সেখানে একটু মনে আছে। তারপরে সকাল সে তো ও যাচ্ছে, আমি একা ধরতে পারি না, আমার বন্ধু বলছে আমাকে ধর, আমি কিন্তু পারলাম না। তারপরে ওরা আসে ঝাপটায় ধরছে ওকে। তখন ও অলরেডি তখন ইয়ের মধ্যে চলে, পুরো ওর বুক কাঁপতে আছে, বোঝা যাচ্ছে ওর চোখগুলো মনে হচ্ছে চোখ ভিতর থেকে বের হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। যথারীতি ওকে ধরে মিল্টন ভাইয়ের বাড়িতে নিয়ে গেলাম। তখন 2-4 জন অলরেডি আশেপাশে উঠছে, তখন ও স্বাভাবিক, তখন ও ওর মতো বলতেছে আমাকে গোসল করাচ্ছিস কেন, কি হয়েছে, এই দেশে। তারপরে গিয়ে গোসল টোসল করায় ওকে শোয়াই দেওয়া হলো বিছানায়। তখন অলরেডি আজান দিয়ে ফেলাইছে, ভোরও হয়ে যাচ্ছে। তখন গিয়ে আমরা শুয়ে পড়লাম। ঘুম তো আর তেমন হলো না ওর কারণে, ওই দিন আর কিছুই হলো না। তারপরে এখন ওই দিন আবার আরিফিন বাড়িতে আসার কথা, ঈদের পরের দিনও বাড়িতে আসে। তো ওকে ফোন দিলাম, আরিফিন এরকম ঘটনা ঘটছে, তুমি আসো আজকে। ওকে ওই বাড়ির ভিতর ঢুকায়ে আমরা 8-9 জন ফ্রেন্ড আছি, সবাই ঢুকবো, দেখি ওই বাড়িতে আজকে কি হয়। সারাদিন মনে করেন কোনো কিচ্ছুই হয় না। রাত্রেবেলা ওই বাড়িটাতে কি কোনো মানুষজন থাকে না? মানে ওদের বাড়ি তো, আরিফিনদের বাড়ি, অন্য কেউ ওখানে থাকে না। ওরা জাস্ট বছরে একবার ওই ঈদ করতে আসে। মানে মোটামুটি এটা সবসময় খালিই থাকে ঈদের সময়গুলোতে বা কোনো অকেশনে ওরা এখানে আসে। আর যে কেয়ারটেকার, ও শুধু সকালে ঢুকে এমনি দেখে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এবং আশেপাশের সবাই জানে যে এই বাড়িটার অনেক সমস্যা আছে, এরকম বাড়িতে ঢুকলেই থমথমে একটা ভাব। তো যথারীতি আরিফিন আসলো দুপুরবেলা, টোটালি ও নানি বাড়িতে ওকে পাঠিয়ে দিলাম। আমার নানি বাড়ি আবার কাছেই। তো নানি বাড়িতে গিয়ে ওকে বললাম তুই যেখানেই যা,
সন্ধ্যার আগে তুই আমাদের সাথে মিট করবি। তো ও যথারীতি বাজারে, নানি বাড়ি থেকে বাজারে একা একাই আসছে। ও কে? সুফল? হ্যাঁ। তখন বাজারে আমরা আড্ডা দিলাম অনেকক্ষণ দিয়ে, এখন সবাই যাচ্ছি বাড়িতে, যে ঠিক আছে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসবা, ওই বাড়িতে আমরা ঢুকবো। ওই বাড়ির সামনেই আমার হলো 3টা রাস্তা মিলিত হয়েছে, ওখানে একটা মাচাং আছে যেখানে বসে আমরা আড্ডা দিই। আমার বাবা একদম ভালোভাবে বলেছিল ওই বাড়ির আশেপাশে যেন ওকে নিয়ে যাওয়া না হয়, সুফলকে। তো যথারীতি গিয়ে আমরা ওই মাচাঙে বসলাম, একের পর এক সবাই আসলো, এক জায়গায় হলাম। প্রায় আমরা 8 থেকে 9 জন ছিলাম ওখানে, আমরা ফ্রেন্ড সার্কেল। এখন ওই বাড়ির কেয়ারটেকারের যে বাড়ি, ওর বাড়ি থেকে চাবি আনতে হবে। তখন অলরেডি 9:30 বাজে রাত। চাবি নিয়ে আসতে যাবো বাড়ির, আর আরিফিন গেলাম কেয়ারটেকারের বাড়িতে। আবার এসে আমরা মাচাঙে বসছি, কিছুক্ষণের মধ্যে সবাই মাচাঙের উপরে বসেছে, ওর পাশে আমি বসে আছি মাটিতে পা ঝুলাই। হঠাৎ করে দেখি ও মাচাঙের সামনে একটা ছোট ডোবা আছে, ডোবাতে পানি, ও আবার ওই দিকে ছুটে চলে যাচ্ছে। আবার আমি পিছন থেকে এরকম হাত টানে ধরছে, আমিও আটকাছি। আবার ওরা মাচাং থেকে লাফ দিয়ে এসে আবার ধরছে, অনেকেরই কাটে ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ওকে থামাইতে গিয়ে। তখন আবার ও সেন্স নাই, ওর চোখ দুটো যেন বের হয়ে আসবে। ওই সময়টা আমি বলতে পারিনি আমার সঙ্গে কিছু, আমি জাস্ট বসেছিলাম, হঠাৎ দেখে আমাকে সবাই ধরছে। আমি তো বুঝতে পারি, আমি বারবার শুধু ওকে ফলো করছি, বারবার। আর একটা লক্ষণ বোঝার উপায়, ওকে যখন এটা হয়, ওর চোখে লাইট ধরলে বোঝা যায় ওর চোখ দুটা মনে হয় বের হয়ে আসবে। তখন এই ঘটনার পরেও আমি ওদের বলতেছি, দেখো মামা, এই বাড়িদের মধ্যে আর না ঢুকাই আমি। তারা বলতেছে না, তাহলে কিসের মজা হলো, আমরা একটু মজা দেখবো। আরিফিন গেটটা খুলতে গেছে, ওর পায়ে জুতা ছিল, ওই জুতাটা ছুঁড়ে মারছে আরিফিন। মানে আরিফিনের পায়ের জুতো না, সুফলের পায়ের জুতো, সুফলই আরিফিনকে ছুঁড়ে মারছে। আচ্ছা, সুফল ছুঁড়ে মারছে, এটাও আমি বলতে পারি না। তখন আমি বলছি, দেখছিস কঞ্চি, দেখছিস কাঁচা কঞ্চি, মানে বাঁশের কঞ্চি যেটা, এইটাতে একদম মারতে মারে ফেলবো। তো তখন আপনি সুফলকে এটা বললেন? হ্যাঁ, সুফলকে বলতেছি। তখন ও সেন্স, এই কি হয়েছে, আমার কি করছে? আমি বলছি এই জুতা ছুঁড়ে মারলো ওকে। আমি জুতাটা হাত দিয়ে নিয়ে আসে ওকে পরাই দিলাম আবার। তারপরে যখন বাড়ির ভিতরে আমরা ঢুকলাম, তখন এই সব ঢিল মিল এই সব কিচ্ছু না, তো টোটালি হেরিকেন ছিল, 2টা চেরাক জ্বালানো ছিল। সবাই ওকে দিয়ে ওই বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে আশেপাশে সবাই 4-5 জন বসছে, আর আমরা নিচে বেড করে নিচে বসে আছি। তখন আর ওর কোনো সেন্স বলে কিছু নাই। 5 থেকে 10 মিনিট ও শুধু আরিফিনের সাথেই কথা বলছে, যে আরিফিন এদিকে আসো, মানে কথার স্টাইলই একটা অন্যরকম, মানে শাসন করতেছে এরকম, তুমি বাড়িতে কেন আসলা। তখন আমরা তো পুরা, তখন গ্যাস লাইট যেই আর মুখের সামনে আমরা এরকম জ্বালাই, আর ও স্বাভাবিক হয়ে যায়। এক সময় হলো কি, কোনো গ্যাস লাইটেও কোনো কাজ নাই। আরিফিনকে বলতেছে, ওদেরকে নিয়ে এই বাড়িতে কেন ঢুকছো, ওদের গায়ে গন্ধ, এটা আমাদের সহ্য হয় না, ওরা বিভিন্ন কিছু খায়, এরকম করে বলতেছে। আর আমার কথা বলতেছে, তপু দেখ, তুই এই মুহূর্তে চলে যা, তোকে কিন্তু আমি মেরে ফেলবো, একদম গলা টিপে মারবো। টোটালি 9 জন শকড হয়ে গেছি। তখন সবাই বলতেছে, তুই একটু নিচে যায় বস, ওর সামনে থাকিস না। তা ও বলতেছে, কই তপু চলে গেছে? সবাই বলছে, হ্যাঁ তপু চলে গেছে। তো ওবার মাথায় এরকম ঘুরে আমাকে পিছন দিকে দেখতেছে, তো কই গেছে, ওই তো ওই বসে আছে। তারপরে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বলতেছে, তোরা এই বাড়ির থেকে এখনই বার হয়ে যা। তারপরে ওই যে বালিশের ওপর মনে করেন ও এমন জোর করতেছে, কখন ওর মাথাটা বালিশের মধ্যে একদম চেপে ধরতেছে, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো নিজে নিজেই। আমরা ধরে আছে, 2-3 জন ধরে আছে, ওরাও কিছু করতে পারতেছে না। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না, দেখি আর এই বাড়িতে আর আমাদের এক মুহূর্ত থাকা ঠিক নয়, তাহলে সুফলের কোনো ক্ষতি হতে পারে। অলরেডি ভুল হয়ে গেছে এবং ওটাই বড় ভুল ছিল আমাদের। দরজাতে বের হবো ওই মুহূর্তে আমার হাতেও লাথি মারতেছে, চেরাকটা যে আমি ধরে আছি, লাথি মারে মানে আমার হাত থেকে ওটা ফালাই দেবো। আলো সহ্য হচ্ছে না, 2-3 জন ধরে বাড়ির থেকে বের করে এখন আমাদের বাড়িতে এনে, তখন তো আম্মা ঘুম থেকে উঠছে, আমার বাবাও ঘুম থেকে উঠছে, কি হয়েছে এরকম। তখন আমার বাবা মার সামনে এই সব চলতেছে, আমাদের ঘরে খাটে নিয়ে এসে বসাইছি। তখন জানালা খোলা, ও শুধু বলে আমি থুতু ফালাবো। আমি তো জানি এটা ওর বাহানা, মানে ও জানালা দিয়ে বের হতে পারলে ওকে নিয়ে চলে যাবে হয়তো কোথাও, এবং আমাকে সহ্য করতে পারতেছে না। কিন্তু ওই যে মিল্টন ভাই, আবার উনি আবার এই সব বিষয়ে কিছু জানে, ওনাকে ডাক দিলাম। আর এইদিকে উনি আসার আগে আমার বাবা বলতেছে, চল আমার পরিচিত একজন আছে, জাননিওয়ালা একজন আছে পাশের গ্রামে, ওখানে যাই। ও ওখান থেকে বারবার আমাদের ইয়ে করতেছে, এই কেউ বাইরে যাবা না, যাই বাইরে যাবি তাকেই মারে ফেলবো। এবং ও মাঝে মাঝে সেন্স ফিরে আসে তখন ও বলে যে খালা, তপু যেন বাইরে না যায়। আমার মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস করে বলতেছে, কেউ যেন বাইরে না যায়। আমি সেই মেসেজটাই আমি রেখে দিচ্ছিলাম। এটা যেন আমার সেন্স ছিল তখন, বাকি সময়টা আমি কিছু বলতে পারি না কি হয়েছে ওই সময়। তারপর প্রথম মিল্টন ভাই শুনলো। মিল্টন ভাই যখন ঘরে ঢুকছে, তখন ওকে আর আমরা 4 জনও থামাইতে পারি না, এত শক্তি ওর। আমার বন্ধুরা বলছে কি রে, সুফলকে আমরা এক হাত দিয়ে ধরে ও নড়তে পারে না, আর আজকে আমরা 4 জন ওকে থামাইতে পারতেছি না, মানে খাট প্রায় ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তখন মিল্টন ভাই বললো, মেঝেতে বিছানা করে দেন। ওখানে শোয়ালাম, শোয়ানোর পর প্রায় টোটালি আমরা 15-20 জন
ওই জায়গাটাতে। ওকে নিচে নামানোর পরেই ও আরিফিনকে শুধু ডাকে। কথা বলা যখন শুরু করে তখন আরিফিন কই তুমি? চেরাক জ্বালানো ওর মাথার উপরেই একটা ইয়ের উপর রেখে দিচ্ছে, বলছে এগুলোর আলো বন্ধ করো। মিল্টন ভাই আসে বললে ওর হাত ধরার দরকার নেই, তোরা ছাড়ে দেখি ওই কই যায়। মিল্টন ভাই কি বলে একটা পাক দিল, ওর সব সাইডেও শুয়ে আছে আবিজের মতো, কি জানি একটা ওর লুঙ্গির গোছে এরকম বুঝে দিল। তখন ও আর নড়াচড়া নাই, ওর মতো আরিফিনের সাথেও গল্প করতেছে। ওরা কেন ঢুকলো এই বাড়িতে? তখন আবার মিল্টন ভাইয়ের সাথে কথা বলছে, এই তোরা কি শুরু করছিস রে? এ মিল্টন তুই কি করবো আমাকে? তুই তো যা অমুক জায়গায় যা বসে থাকিস সেগুলো জানি না আমরা? মিল্টন ভাই তখন বলতেছে, এই আমার কি মনে করি তোদের জিনের যে বাপ আছে তাকে আমার নাম বলিস। আর ওর হাসি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। যে বলছে তোর জিনের যে বাপ আছে তাকে যা জিজ্ঞেস করিস মিল্টন কে, ও এমন অট্ট হাসি মনে হচ্ছে কি। তখন মিল্টন বলছে, হাসিচ্ছ? তোরা ওই বাড়িতে কয়জন আছো? কমো। তোরা 4 জন আছো ওই বাড়ি? তখন বললো, হ্যাঁ ঠিক আছে তুই জানিস। তখন মিল্টন ভাইকে গুরু মানা শুরু করে দিল। আর ওর কোমরে যেটা পেঁচায় দিছে শুধু হাত দিয়ে এরকম করে, কিন্তু খুলতে পারে না। জাস্ট একটা এরকম ইয়ে করলেই খুলে যায়, মোচড় দিলেই খুলে যায়। ও খালি বলতেছে, এটা কি দিছে? এটা খুলে দাও। আরিফিন এটা খুলে দাও। মানে ওইটার কারণে ওখান থেকে যাইতে পারতেছে না। তারপরে আমাদের এক বন্ধুর বাড়ির সামনে একটা খেজুর বাগান আছে, ওখানে একটা গাছ আছে। ও তো বলতেছে ওর বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে একটা খেজুর গাছ আছে, ওর নিচে এই গাছটা আছে, যা ওই গাছটা নিয়ে আয় আমাকে বলতেছে। আমরা তো জানি সুপল কখনো ওই এলাকা তো ঘোরা তো দূরে থাক, তো জানি ওই গাছটাই মনে হয় চেনে না। এইগুলো আমি কিভাবে বলতে, কোথায় কি আছে এই কথাগুলো সুপল বলতেছে অনর্গল। আচ্ছা, এরকম অনর্গল বলতেছে যে কি করা লাগবে। এইভাবে ওই রাতটা গেল। মিল্টন ভাই বললো যে যেটা আমি কোমরে দিয়ে দিছি ওইটাই ভাবে রাখ, আর কোনো সমস্যা হবে না। সকাল হলো শুক্রবার, সেই দিন শুক্রবার। এখন আমার বাবা বলতেছে আমাদের গ্রামে একটা দরবেশ টাইপের একটা লোক থাকে, বাড়ি ওনার রংপুর ডিস্ট্রিক্টে। উনি শুধু লুঙ্গি পরা, জাস্ট একটা চাদর গায়ে দিয়ে থাকে। ওখানে একটা শ্মশান ঘাটি আছে, তো ওটার পাশে উনি থাকে। তো সবাই বললো যে ওখানে নিয়ে যাও। ওকে যথারীতি নিয়ে আমরা রওনা দিলাম ওনার কাছে। ওনার কাছে গিয়ে আমি আগে পৌঁছেছি, জাস্ট ওরা 200-300 গজ পিছনে আছে, ওকেও ধরে নিয়ে আসতেছে অনেকজন। তখন কি তো স্বাভাবিক? তখন আমি স্বাভাবিক। তো ওখানে যেটা হয়েছে, ওখানে যাওয়ার পরে আমি দেখি কি আমার নানি বাড়ি থেকে কিছু ছেলে পেলে আসছে, ওরও খবর পাইছে এরকম। তো উনি আমাকে বললো, ওই যে যার কথা বললো গামছা গায়ে দেওয়া শুধু লুঙ্গি পরে, ওনাকে আমরা দরবেশ বলেই এলাকার মানুষ চেনে আর কি। উনি আমাকে বললো আমার সামনে দাঁড়াও। আপনাকে বললো? হ্যাঁ। ওনার সামনে আমি দাঁড়ালাম। ওখানে পাট স্তূপ করে রাখা, পাট কেটে স্তূপ করে রাখা আছে, সবাই ওটার উপর বসে আছে। আমাকে ডাকলো, ওখানে তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। কি যেন বলতেছে, ওর ভাষা আমি কিছুই বুঝলাম না। মাটিতে থাপাই, নকশা করে কি যেন বলতে বলতে আবার একে বলতেছে, এই ওকে ধরো, ও কিন্তু পড়ে যাবে। তখন আমার সেন্স আছে। তপু ভাইকে বলতেছে যে ওই লোকটা বলতেছে যে ওকে ধরেন। তখনও আমার সেন্স আছে। তপুকে বললো যে হচ্ছে ধর, এবং এই পর্যন্ত আমার মনে আছে। তারপরে আমি ও আমাকে ধরলো, তারপর কি হলো আমি বলতে পারবো। তপু ভাই কি হয়েছে? আমাকে যখন ধরতে বললো আমি দেখতেছি উনি মাটিতে থাপাচ্ছে আর কি বলতেছে। তা ও একটা মুসকি হাসি দিচ্ছে। আর তখন আমার রাগ উঠে গেছে। ধরার আগে করলো কি, ও হলো আরিফিন ওর কাছে দাঁড়ায় আছে। ও আরিফিনকে বলতেছে, আরিফিনের দিকে ঘুরে গেছে, হাত পিছনে ওর এইরকম করে একটা হাতের উপর দিয়ে। আমি দূর থেকে দাঁড়ায় খালি দেখতেছি ওর দিকে। আরিফিনকে বলতেছে, আরিফিন তুমি এখানে আমাকে কেন নিয়ে আসছো? তোমাকে বললাম আমি আর আসবো না, আমি ডিস্টার্ব করবো না। আরিফিন বলতেছে, না তুমি কথা রাখো না, এই জন্যই আসছো। তারপরে ওই দরবেশ উনি বলতেছে, বাবা একজন তো ওই জিনের মধ্যে একজন তো হলো লুলা পঙ্গু, এইরকম উনি দেখাচ্ছে হাত, এরকম হাত বাঁকানো। ওই লুলা পঙ্গুটাই ওকে আচর দিছে এরকম করে। ওই দরবেশ বলতেছে? হ্যাঁ, উনি বলতেছে, রে বাবা ও থাকে তো হলো 4 জন, উনিও বলতেছে মন থেকে। এর মধ্যে একজন হলো পঙ্গু এবং বিধর্মীয়। তখন ওই দরবেশ উনি বলতেছে, বোতল নিয়ে আসো একটা, ওকে বোতলের ভিতরে উঠাবো। তারপর পরে বলতেছে, থাক বোতল আনার দরকার নাই, তোমরা হলো আমার 5টা মোমবাতি দিয়ে দাও, আমি রাতে এটা নিয়ে বসবো, কোথাও যাওয়া লাগবে না। আর আমাকে কিছু গাছের পাতা আর কিছু রাত্রে আমি কাজ করবো। তখন ও চরমে পৌঁছে যাবে, ওকে তোমরা ধরবা 3-4 জন, প্রয়োজনে হাত পা বেঁধে রাখবা। যখন চরমে পৌঁছে যাবে তখন এই পাতার রসটা তুমি ওকে খাওয়াই দিবা, আর একটা পানি পরায় দিল যে এইগুলো খাওয়া দিবা। যথারীতি আমরা বাড়িতে চলে আসলাম। তখন 9:30 মতো বাজে। বাড়িতে আসছি, এখন আমি আমার বারান্দার সিঁড়িতে বসে আছি, ভাত খাবো। সেই মুহূর্তে একটা ওই যে নারকেলের খোসা, ওটা আমি লুঙ্গি পরে বসে আছি, আমার জাস্ট গায়ে এসে পড়লো। তখন ও আমার মায়ের সাথে আমার এক চাচাতো ভাইয়ের বাড়িতে গল্প করতেছে, আমাকে ডাকতে গেছে যে ভাত খাওয়া আসেন। আমি ওটা আর বললাম না কাউকে, জিনিসটা নিয়ে আমি হাতে রাখলাম, নিয়ে যথারীতি এখন খাইতে বসছি। দরবেশ তো আবার বললো, ওর নাম শুনলো আমার কাছ থেকে যে ওর কি নামটা বলে। এখন খাওয়ার সময় মনে হয় দরবেশ কাজ শুরু করে দিয়েছে, তখন থেকেই শুরু হয়ে। যখন ও খাইতে বসলো তখন ওকে তখন টিনের চালের উপরে এরকম কট 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 করতেছে শব্দ শুনে তপু বলতেছে যে হচ্ছে সাবধান
সন্তান হও তোমরা। এটা বলতে বলতে আমার এখানে একটা এখনো আছে, এখানে একটা আঁচড়। আমি বুঝলাম যে আঁচড় দিছে, এটা এদিকে আমি আর দেখিনি। আমি এটা ধরে তারেক ভাই ছিল ওখানে আমার পাশে বসে খাচ্ছে, এর বড় ভাই, অনেক আমি ধরছি, আমার এখানে আঁচড়ে দিছে। তারপরে দেখা গেল যখন থেকে রক্ত বের হয়ে গেছে, এত গভীর হয়ে গেছে। তারপরে আমি আর খাইলাম না, আমাকে নিয়ে এরা ঘরে গেল। ঘরে যাওয়ার পরে ওর তো তখন টোটালি ওর সেন্সলেস, এবং তখনই পুরা যেটা প্রচন্ড যেটা অত্যাচারই বলা যায় আমাদের কাছে। আমাদের সব বন্ধুরাই আমার বাড়িতে আসলো, সবাইকে বলে রাখছিলাম যে আজকে রাতটা শুধু কষ্ট করতো না। দরবেশ আবার বলে দিচ্ছিল যে আমি রাত্রিরে এইটা নিয়ে শ্মশানেই বসবো, আমি এখান থেকে কাজ করবো, তোমাদের যাওয়া লাগবে, তোমাদের বাড়িতে যাওয়া লাগবে না, তোমরা খেলে ওর খেয়াল রাখবে। হ্যাঁ, ওকে আমরা 3-4 জন ধরে রাখছি, প্রথমে বেডের উপর রাখছি। কিছুক্ষণ পর পর মানে 3 জন কিছুক্ষণ পরপরই আসে, একজনের সাথে কথা বলতে আরেকজন চলে আসে। মানে সুফলের উপর একের পর এক ভর করে। একজনের নাম জিজ্ঞেস করতেই প্রশ্ন করো না, বিভিন্ন শুরু করে দিল ওরা। কখনো টিনের ওপর ঝাঁকি হচ্ছে, এরকম শুরু হয়ে গেল। আমরা ধরে থাকতে পারি না, হাতের উপর হাত দিয়ে তো ধরছি, আবার পা দিয়ে হাতের ওর হাতটা ঠেস দিয়ে আসি আমরা, যাতে উঠে না যেতে না পারে। মাঝে খেলে এরকম করে বলো ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোরা এরকম করতেছিস কেন? আবারও এরকম এক ডাকা ওক ডাকা শুরু করে দিছে। আমার বাবাকে বলতেছে যে এই ছেলে আপনার কি হয়? কেন? আমার ভাগ্নে হয়। তো এই ছেলে যেন এই এলাকায় আর না আসে। আমার বলতেছে কেন আসবে না, কেন আমার আত্মীয় আমার এলাকায় আসবে না, এটা কথা? হ্যাঁ, আসলেও যাতে ওই বাড়ির আশেপাশে যেন ও না হয়, তাহলে ওর ক্ষতি হবে না, আপনার ছোট ছেলের কিন্তু ক্ষতি হবে। এবং সরাসরি বলতেছে আমার কথা। এর মাঝখানে আমার অন্য একটা বন্ধুকে হাত ধরাইতে দিছি, তো বারবার বলে যে হাতটা ছাড়ে দাও, আমি কিছু করবো না। যেই হাতটা ছাড়ে দিছে, আমার বন্ধুর গালে একটা সপাটে একটা চর, এবং বন্ধুর উপর সেই রাগ। তখন আমি বললাম তুমি এখান থেকে চলে যাও, এখানে তুমি না বসে অন্য একজন বসো। আর ও তো একের পর এক যখন এক একজন আসে, এখন একজনকে বলতেছে এই তোর নাম কি? ওই যেটা লুলার কথা বললো, ওরা নাম বললো, ওর নাম হলো হিবু। ও যে ধর্মের, সে ধর্মটা এই বাংলাদেশে নাই, ও হলো অন্য দেশ থেকে আসছে এখানে। তো হলো বেশি শয়তান। তারপরে এরকম একের পর এক যায়। একজনের নাম হলো বোরহান আর হিবু, এরাই 2 জন হলো খারাপ। ওই হিবু হলো আঁচড় দেয়, আর ওই বোরহান হলো চর আর থাপ্পড় দেয়। একের পর এক 3 জন আসা যাওয়া শুরু করে, আর শুধু এরকম আলটিমেটাম দিচ্ছে আমাদের। ফেরদৌস ভাইকে বলতেছে, ফেরদৌস তুই ওদেরকে তোর মায়ের ঘরে জায়গা দিলি কেন? ওটা আস্তানা পাইছিস? এরকম করে বলতেছে। আবার বাড়ির কেয়ারটেকারের কথা বলতেছে যে ওর নাম হলো ফুলমিয়া, যে ফুলমিয়া কোথায়? ফুলমিয়াকে ডাকো, ও চাবি কেন দেয় এদেরকে? এরকম করে বলার পরে তখন বলতেছে যে আমাদেরকে অনেক মারা হচ্ছে। ওই হিবু এবং বোরহান নামে যে ওরা, তো ওদেরকে 100 ব্যাট মারা হয়েছে, ওরা ওই বাড়িতে পড়ে আছে। তখন আর ওরা আসে না, শুধু এই একজন ভালো ছিল ওদের মধ্যে, এ আসে। তো আমি বলছি ওদের কি অবস্থা? বললো ওরা তো মারটার খেয়ে ওখানে পড়ে আছে, ওরা আর আসবে না। এবং আরিফিনকে বলতেছে, আরিফিন তুমি অনেক কষ্ট দিলা, কাজটা ঠিক করলা না। আর বলতেছে আমি এখন চলে যাচ্ছি, আমি আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেবো, আজানের আমি আধা ঘন্টা আগে আসবো। ওটার নাম হলো আব্দুল আজিজ বললো ওর নাম। তখন ও অলরেডি চলে গেল। সুফল তখন স্বাভাবিক। আমার গায়ে তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল, মাঝে মধ্যে আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি গায়ে প্রচন্ড ব্যথা। তো আমি যখন মনে করেছি যে আমি ঘুমাচ্ছি, আসলে তখন আমি ঘুমাই নাই। ওদের ভাষ্য অনুযায়ী যে তখন আমার উপর দিয়ে সব হয়েছে, কিন্তু আমি ভাবছি যে আমি হয়তো ঘুমাইছি ওই সময়টা। তো আমার মাকে বলতেছে খালা আমার ক্ষুধা লাগছে। তাই আমি বললাম এই তোর জন্য আমি মিষ্টি নিয়েছি, ওইটা খা। আধা ঘন্টাও হয় নাই, ওইটা যেই খাবে তখনই ও চলে আসছে। এই যে আজানের আধা ঘন্টা আগে আসার কথা ছিল, ও তখনই চলে আসে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমরা সালাম নিলাম, ভালোভাবে নিলাম। নিয়ে তখন ও সব প্রশ্নের অ্যান্সার। তখন নাম জিজ্ঞেস করলাম, তোমাদের নাম কি, কই থেকে আসছো, এরকম করতেছো কেন? তখন সব বলতেছে ওরা যে আপনারা এরম করে। ওরা এইভাবে ঢোকে ওই বাড়িতে, এটা আমরা সহ্য হয় না। একটা বড় চেয়ারে ওই ভালোটা বসে থেকে কোরআন শরীফ পড়ে, বলে আমি ওই চেয়ারে থাকি, তো আমার ওদের গায়ে গন্ধ বিভিন্ন কিছু বলতেছে, এটা আমার সমস্যা করে। আর হলো ওই হিবুটা যে তার হাত বাঁকা, ও থাকে বাথরুমে, আর একটা থাকে রান্না করে। আর একটার কথা বললো না। তখন বলতেছে যে আমি ওদের আটকানোর অনেক চেষ্টা করছি, এই ভালো যেটা বল। তো আমার বয়স এখন অলরেডি 350 বছর চলে, আমি ওদের শক্তিতে পারি না। ওরা অনেক কুফরি বিদ্যা জানে, ওরা 2 জন। ওদেরকে আমি অনেক আটকাতে চেষ্টা করছি, ওরা থামে নাই, আমাকে টপকায়ে ওরা আসছে। এখন কি করলে এটা হবে আমরা বলতেছি। আমার বাবাকে বলতেছে দেখেন আপনাদের কিছু শর্ত পালন করতে হবে। শর্তর প্রথমই হলো ওই ছেলেকে এই গ্রামে আসা যাবে না, এবং ওই বাড়িটা যে এখান থেকে দেখা যাবে এই এরিয়ার মধ্যে যাতে সুফল না আসে এই গ্রামে। তো আব্বা বলতেছে না এটা তো সম্ভব না, আপনি সহজ কি শর্ত আরো কিছু বলেন। বলছে শর্ত আমি ছোট করতে গেলে আমার সমস্যা হবে, মানে ওই জিনটাই বলতেছে এর মুখ দিয়ে। তো কিছুক্ষণ চুপ করে থাকে অনেকক্ষণ, আবার বলে যে আমার হাতের উপর পা দিয়ে প্রেসার দিয়ে ধরো,
লাস্টে বললো যে ঠিক আছে 7টা মোমবাতি নিয়ে ওই দরবেশের কাছ থেকে পরায় নিয়ে ওই বাথরুমে 7 দিন জ্বালাতে হবে। আমাকে বলতেছে প্রথম মোমবাতিটা তুমি জ্বালাবা, তুমি তোমার বাপের সাথে নিয়ে ঢুকবার ভিতর তুমি জ্বালাবা। আর দ্বিতীয় শর্তটা হলো আমাদের মসজিদে সামনে শুক্রবার একটা অচেনা লোক আসবে, তাকে একটা ডিম পাড়া মুরগি দিতে হবে, সে নিতে যাবে না, তারপরও জোর করে তাকে দিতে হবে এটা। আর তৃতীয় শর্ত হলো সূরা ইয়াসিন 15 দিনে লিখতে হবে এবং 15 দিনে লেখা শেষ করে ওই বাড়ির মেইন ফটকে ঝুলাই দিয়ে আবার 15 দিন যখন হবে তখন ওটা ওখান থেকে খুলে আগুনে পুড়ে যে কোনো একটা নদীতে গিয়ে ওই ছাইগুলো ভাসায় দিয়ে নদীতে গোসল দিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসতে হবে। আর একটা হলো কোরআন খতম করে নিতে হবে ওই বাড়িতে। ওই বাড়িতে এরা যেন না ঢোকে, আর ঢুকলে যেন পাক পাক হয়ে এইরকম হয়ে ঢোকে। তো তখন বলতেছে যে এখন তো আমি চলে যাবো, তখন আরিফিনকে ডাক দিল। আরিফিনকে বলতেছে আরিফিন সূরা আল ইমরান বলো। আরিফিন বলতেছে আমি তো পারি না, বলে যে আমার সাথে সাথে বলো। ও হুবহু মুখস্থ বলে যাচ্ছে। তখন আমরা বুঝলাম সূরা আল ইমরান তো সুবলের দ্বারা প্রশ্নই আসে না, সুবল তো সূরা আল ইমরান জানেই না। মানে সূরাটা বলে ওর গায়ে একটা ফু দিলে ও চলে যাবে। আরিফিন এসে পাশে বসলে এবং আরিফিনের মুখ আটকে যাচ্ছে, ও বলতে পারতেছে না, ও একটা আতঙ্কের মধ্যে আছে। কেরায়াতে ওর সাথে মিল হয় না, তখন ও খেপে যায়, বলে যে আমার হাত ধরো, আমি কিন্তু মারবো, এটা তুমি 70 বার বলে আমার গায়ে সুবলের গায়ে ফু দিবা, তাহলে আমি চলে যাবো, আর কোনোদিন তোমাদের কোনো ডিস্টার্ব দেওয়া হবে না, যে অবস্থায় ও বাড়িতে ঢুকলে ঢুকো, কাউকে কিছু করা হয়। আরিফিন যখন 70 বার বলে যে গায়ে একটা ফুল, ও যাওয়ার আগে আবার বলতেছে যাওয়ার আগে আমি কিছু কি দেখে যাব, মানে নিদর্শন দেখে যাব, দরকার নাই আপনি এমনিতেই চলে যান। বলতেছে আমি যাওয়ার পরে কিন্তু এখানে কুকুর বিড়াল আসতে পারে, আপনারা খালি ভয় পাবেন না। তারপরে আরিফিন ওই 70 বার বলে যে গায়ে একটা ফু দিয়ে দিল, ও যেন একদম পুরা পায়ের নখের ওপর আর মাথা নাকের উপর ভর দিয়ে এরকম যে ওরও একটা নিঃশ্বাস দিয়ে চলে গেল, ও পুরাপুরি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেল। এরপরে সুফল ভাইয়ের কি মনে আছে এরপর যেটা হয়েছে, মানে আমার ঘুম ভেঙে গেল এরকম একটা ফিল করলাম আমি, গায়ে প্রচন্ড ব্যথা, আমি মুখ করতে পারছি না। এরপরে আর কি ওরাতে আর কিছু হয়নি, তারপরে আমার মোটামুটি স্বাভাবিক। ওরা করছে কি যে পরের দিন আবার আমি ঢাকায় চলে আসছি। পরে আমারও এক্সামের কারণে আমারও পরের দিনেই ঢাকায় আসা, তো আমার একটা কাজ ওরা করছিল, তখন আমরা ঢাকায় মুরগি, ডিম পাড়া মুরগি দেওয়া যেত, মসজিদে লোক আসবে মুরগি দিতে হবে। তো আমার এদের ডিম পাড়া মুরগি ছিল না কোনো, আমার নানি বাড়িতে আমার মামার ছিল আর কি, ওটা আনছে, কিন্তু কোনো লোক আসে নাই। এবং সর্বশেষ সেই মুরগিটা 7 দিনের মধ্যে বাড়ি থেকেও নেই। মোটামুটি এই হলো ঘটনা। তারপরে আমরা সেভ আছি, এখনো পর্যন্ত আপনি স্বাভাবিক আছেন। আমার একটা প্রশ্ন আছে, এত মানুষ থাকতে, আরিফিন আছে, আপনি আছেন, এত মানুষ থাকতে শুধু সুফল কেন? আরিফিনদের বাড়ি, আর আমরা হলো স্থানীয়, এটা ওরা বলছে যে আমরা স্থানীয় ছেলে পেলেদের উপর কিছু করতে পারবো না, কারণ ওরা এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে, ওদের উপর আমার এটা করার এখতিয়ার নাই। আর যদি কাউকে কিছু আমরা করি সেটা সুফলের মাধ্যমে আমরা করতে পারবো। এই বাড়িটা বর্তমানে কি অবস্থা? এই বাড়িটার মধ্যে কি বাড়িটার বর্তমানে লাস্ট আমি ঢাকাতে আসার আগের দিন রাতে, গত বৃহস্পতিবার রাতে আমি ঢুকছিলাম বাড়িটাতে, সেদিন তেমন কিছু হয় নাই। তার মানে বাড়িটা এখনো ওইভাবেই আছে এবং মোটামুটি ওইভাবে থাকবে। এবং ওখানে যারা জিন বলেন যারা আছে ওরাও থাকবে। সবচেয়ে ভালো হয় আপনাদের টিম নিয়ে আপনারা সেখানে গেলে। অবশ্যই, আমি যেই ঘটনা শুনলাম, এই বাড়ির কথা শুনতে শুনতে আমি জানি রেহানও একমত হবে আমার সঙ্গে, যে ওই বাড়িতে অবশ্যই আমাদের যেতে হবে। সেখানে দেখলে আশা করি সুফল ভাইকে নিয়ে যদি আমরা ওইখানে থাকতে পারি সেটাই সব। তবে আমার ইচ্ছা আছে ওকে নিয়ে ঢোকার, আমরা যদি সুফল ভাইকে নিয়ে নাও পারি, এক সময় তপু ভাইকে নিয়ে আমরা আমি অবশ্যই ঢুকবো। আপনি নতুন মানুষ গেলে আপনারা সমস্যা, কারণ স্থানীয়দের কিছুই বলবে না। এবং ঢাকা শহরেও রাস্তাঘাটে সুফলের সাথে হলেও ঘুরতেও আমি একটু সেফিয়ে করি, কারণ যদি ওর ওপর কোনোভাবে অ্যাটাক করে আমাকে ধরেন গাড়িতে সামনে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ঢাকায় যতদিন আছেন আপনার বিষয় এখানে কিছুই হয় নাই, এখন মোটামুটি তো আপনি সুস্থ আছেন? এখন সুস্থ আছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার বন্ধু সার্কেল, ওরা যে 5টা রাত এরা যে আমাকে সাপোর্ট দিছে, ওরা না থাকলে হয়তো ওর অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। শেষ বেলা এসে সবার কেমন লাগলো আজকে?